অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মুশতাক আলী হক, জাপান থেকে পিএইচডি করে এসেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। আর আমার ছোট ভাই যশোর ডিসি ছিলেন, ডিসি ছিলেন, অনেকে আপনার চিনবেন, মহিদুল হক, পরে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন, বেসামরিক বিমান পর্যটনের সিনিয়র সচিব হিসেবে 2021 সালে তিনি অবসরে গেছেন। আমার ভাইয়ের বউ, তিনি এডিশনাল সেক্রেটারি হিসাবে তিনি অবসরে গেছেন। তাদেরও এক কন্যা এবং ইংল্যান্ডে পিএইচডি করছেন। এই হচ্ছে আমাদের ছোট পরিবারের কথা। আমি শুরুতে বেগম খালেদা জিয়ার প্রতি আমার খুবই শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের ইমাম সাহেব আমাকে অনুরোধ করলেন সংক্ষিপ্ত স্মৃতিচারণের জন্য। বেগম জিয়ার সাথে আমার পরিচয় 82-83 সাল থেকে, যখন অনেকেরই কথা আপনাদের জন্ম হয় যারা এখানে। যখন তিনি ঘর থেকে বেরিয়ে বিএনপির হাল ধরলেন, তখন আমরা এরশাদ সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপর থেকে 91 সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তখন তার সঙ্গে পথ চলা একটা সাক্ষাৎ। এরপরে সংক্ষিপ্তভাবে বললেন, যখন তিনি এভার কেয়ারে গুরুতর অসুস্থ, তখন আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তাকে দিচ্ছি 1 ঘন্টার উপরে আলোচনা। তখন তিনি একটু ভালো ছিলেন, যেটা আমাকে বিস্মিত করেছে দুটো ঘটনা। এরশাদের সময় তিনি জানতে চান, বুঝতে চান রাজনীতি বিষয়গুলো। 91 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি আমাদের কাছে বুঝতে চাইছিলেন যে পরবর্তী 100 দিন বা 6 মাসে আমার সরকারের কি করা উচিত। এটা তার বিনয়, তার সৌজন্য, এটা আমাদেরকে তখন মুগ্ধ করেছিল। পরবর্তীকালে আমরা যখন ওনাকে এভার কেয়ারে দেখতে গেছি 23 সালে, তখন তো আমরা একটা বড় আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ অনেক কথা বলল, কিন্তু তিনি একবারও ঘোরাক্ষরে কোনো বিদ্বেষ, কোনো নেতিবাচক কথা তার মুখ দিয়ে একটাও কোনো খারাপ শব্দ তিনি উচ্চারণ করেন। তিনি বললেন আমাদের ঐক্য দরকার, সংহতি দরকার, সবাই কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, দেশটাকে গণতন্ত্রের পথে নেওয়া যায়, এটি ছিল কথা। এবারকার 30 তারিখে মারা যাওয়ার পরে 31 তারিখে তার জানাজায়, সম্ভবত পৃথিবীর এটা বৃহত্তর একটা জানাজা হবে। এটা আর কোনো মুসলমান দেশে বা অন্য কোনো দেশে ক্ষমতার বাইরে থাকা একজন 17-18 বছরের ক্ষমতার বাইরে থেকে এত বড় জানাজা, এত শ্রদ্ধা, ভালোবাসা, এত দরদ অন্য কোনো নেতা নেত্রীরা কেউ পেয়েছেন কিনা সন্দেহ আছে। যারা বিএনপি করেন না, এরকম লক্ষ লক্ষ মানুষ গেছে শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের ভালোবাসা এবং তাদের যে সম্মতি সেটা জানানোর জন্য। এবং বোঝা যায় তিনি যে জুলুম নিপীড়নের শিকার হয়েছিলেন, মানুষ যেটা গ্রহণ করে এবং তার এই জানা যায় 50 লক্ষাধিক মানুষের অংশগ্রহণে সেটাকে প্রমাণ করে। ফলে এই নেত্রী কেন তাকে দরকার? একটা এশিয়ার এই অঞ্চল বা পৃথিবীর এই অঞ্চলে এত লম্বা সময় গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, মানুষের অধিকারের জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের চিন্তা আকাঙ্ক্ষাকে ধারণ করা, এটা সহজ কথা না। চাপ ছিল, হুমকি ছিল, প্রলোভন ছিল, তাকে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করা হয়েছে, পরিবার বিপর্যয়ের মধ্যে পড়েছে, এক পুত্র হারিয়েছে, আরেক পুত্রকে আহত করে তাকে বিদেশে তাকে যেতে হয়েছে। এরকম একটা শোক বিহ্বল থেকেও তিনি অনড় ছিলেন হিমালয়ের মতো। শুধু মানুষের অধিকারের প্রশ্নে, ভোটের প্রশ্নে, দেশের গণতন্ত্রের প্রশ্নে এরকম একটা বিরল দৃষ্টান্ত খুব একটা পাওয়া যায় না। তো সেটা আমি যেটা বলেছি, তারেক রহমান এখন তিনি বিএনপি দায়িত্ব নিয়েছেন। নিশ্চয় আশা করবো এই রাজনৈতিক উত্তরাধিকার তিনি ধারণ করবেন, এই নিষ্ঠা, দেশপ্রেম, গণতন্ত্রের প্রশ্নে এটা তিনি ধারণ করবেন এবং আগামী বহু দশক যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, অধিকারের জন্য কথা বলবেন, স্বৈরাচারের বিরুদ্ধে যারা ভবিষ্যতে কথা বলবেন, বেগম খালেদা জিয়া তাদের কাছে অনুপ্রেরণা উৎস হিসেবে তিনি কিন্তু থাকেন। এবার যে জুলাই অভ্যুত্থান, তিনি শারীরিকভাবে থাকতে পারেননি, কিন্তু তার এই অনমনীয় মনোভাব জুলাই অভ্যুত্থানকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসাহে অনুপ্রেরণার বিষয় ছিল। এটা নিশ্চয়ই আমরা সবাই একমত হব। তো তার জন্য আজকে আমরা দোয়া করব, সেই দেশনেত্রীর জন্য দোয়া করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব, তাদের পুত্র আরাফাত রহমান কোকর জন্য দোয়া করব। আমি
শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবো, যুগের শহীদদের জন্য দোয়া করবো, এটা নিশ্চয়ই আমরা দোয়া করবো। এবং বাংলাদেশ যেন গণতন্ত্রের পথে, ন্যায়ের পথে হাঁটতে পারে, সেটা আমরা চাইবো। 12 আসন নিয়ে আমরা নির্বাচনের কথা পরে বলবো, আজকে কেবল পরিচয়ের জন্য দু একটা কথা যদি সংক্ষেপে বলি। 12 আসনে এখানে অনেক সমস্যা, নাগরিকদের অধিকার নাই, আমরা টাকা দিই, খাজনা দিই, ট্যাক্স দিই, কিন্তু নাগরিক সেবা নাই বললেই চলে। কোথাও গ্যাসের সমস্যা, জোয়ারের কত ধরনের সমস্যা, এখানে মাফিয়া, এখানে সন্ত্রাস, এখানে জবরদস্তি, চাঁদাবাজি, এবং এখানে মাদক, এখানে বল প্রয়োগ, এবং মানুষের জীবনে স্বস্তি নেই। আসলে ঈমান আকীদা নিয়ে শান্তির সাথে নিজেদের বসবাস করবেন যারা এখানকার বাড়ির মালিক, ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, কারো মনে শান্তি নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। বাস্তবে ঢাকা 12 বাংলাদেশের প্রায় 1 নম্বর আসন। এখানে হাতির ঝিল, আমাদের ঢাকা মহানগরীর ফুসফুস বলা চলে এখন এটাকে। এখানে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং এখানে বিজনেস হাব, এটা অনেকগুলো, প্রায় 300-র উপরে বড় বড় বিজনেস অফিস, এখানে বিশ্ববিদ্যালয়, বড় বড় হাসপাতাল। এই ঢাকা 12 হচ্ছে বাংলাদেশের নাভির মতো, প্রাণ কেন্দ্রের মতো। সুতরাং এই জায়গাটাকে নিশ্চিত করা, নিরাপদ রাখা, মানুষের জানমালের নিরাপত্তা, তাকে হেফাজত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু এটাই বলতে পারি, আমি আমার 69 থেকে এ পর্যন্ত, আমি আমার ছাত্র জীবন থেকে গত 50 বছরে, তারপর যদি আরো ধরি, তারপর 54 বছরে আমি দেশপ্রেমের চেতনায় মানুষের অধিকারের জন্য কাজ করেছি, লড়াই করেছি। আমি জীবিত যদি 10 জন মানুষ থাকে বাংলাদেশে 69-এর অভ্যুত্থান থেকে 24-এর অভ্যুত্থান পর্যন্ত, কখনো ছাত্র কর্মী সংগঠন, কখনো নেতৃত্বের ভূমিকা পালন করা, আমি সেই বিরল সৌভাগ্যবানের একজন। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দিয়েছেন। এই আসলে আমি বলেছি, আমি আপনাদেরকে আমি স্বপ্ন দেখতে চাই, রূপকল্প তৈরি করতে চাই, কিভাবে 12 আসনটাকে মানুষের জন্য কল্যাণ করা যায়, জানমালের নিরাপদ হবে, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা করতে পারবে, কোনো চাপ, হুমকি, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসের কাছে জিম্মি না হয়ে। আমি আশা করি আমি আপনাদের প্রাণের কথাটাই আমি বলছি। সুতরাং এখানে একা একজন সংসদ সদস্য সার্কাস দেখাতে পারবে না, জনগণের সম্মিলিত উদ্যোগ লাগে বলে, মানে পিপলস ইউনাইটেড ক্যানট বি ডিফিটেড। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে। 70% শিক্ষিত মানুষ, যেটা যেটা বলছিল, তারা সচেতন মানুষ। এবার তারা যেমন প্রার্থী, তারা যে প্রার্থী দেখবেন, এই আসলে মার্কা হচ্ছে কোদাল মার্কা, যেটা আমরা একটা বিবর্তিত রাজনৈতিক দল। কোদাল সভ্যতার প্রতি, মানব জাতির প্রথম হাতিয়ার কোদাল। জন্মার সময় লাগে, মৃত্যুর সময় কিন্তু কোদাল কিন্তু লাগে আমাদের কবর করার জন্য। মাঝখানে শ্রমজীবী মানুষের জীবনে কোদাল গুরুত্বপূর্ণ হাতিয়ার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটার সময় তিনি কোদাল হাতে নিয়ে তিনি খাল কাটা বিপ্লবে তিনি সূচনা করেছিলেন। আর আমি মাঝে মধ্যে বলি, এত ময়লা জমছে, এত আবর্জনা জমছে, কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া ঢাকা 12-কেও পরিষ্কার করা যাবে না, বাংলাদেশটাকেও পরিষ্কার করা যাবে। সেজন্য এখানে কোদালটা দরকার। আমার জন্য দোয়া করবেন। এবং আমি বাংলাদেশের আমি প্রায় 300 কত উপজেলা, আমি প্রায় 250-র বেশি উপজেলায় আমি গেছি গত 50 বছরে। কেউ উপজেলা জিজ্ঞেস করলে আমি তাকে ইউনিয়ন জিজ্ঞেস করি, ইউনিয়ন যখন তাকে গ্রাম জিজ্ঞেস করি। ফলে আমি মানুষের যে কোনো অধিকারের প্রশ্ন, আমি রাজনীতি করতে এসেছি কোনো ব্যবসার উদ্দেশ্যে না, কোনো ব্যক্তিগত অর্থ বাড়াবো, বিত্ত বাড়াবো, ব্যবসা করবো, এই জন্য আমি রাজনীতি করতে আসি না। আদর্শের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, নীতির জায়গা থেকে, জনকল্যাণের জায়গা থেকে আমি রাজনীতি এসেছি। সুতরাং আমাকে যখন আমি সংসদে যখন আমাকে পাঠাবেন, আমি যেমন আপনাদেরকে দেখবো, আপনারা আমার কাছ থেকে হিসাবটা বুঝে দেবেন। সংসদ সদস্য তার দায়িত্ব তিনি সংসদে পালন করছেন। আমি মনে করি সবার একটা জবাবদিহিতার মধ্যে থাকা দরকার। জবাবদিহি ক্ষমতা মানে হলো বেপরোয়া ক্ষমতা। যেখানে জবাবদিহি থাকে না, চুরি দুর্নীতি সেখানে ভরে যায়। সুতরাং জবাবদিহিতার বাইরে একজনও বাংলাদেশে থাকতে পারবে না, তাহলে সে যা খুশি মনে করবে। সুতরাং রাজনীতি কোনো ব্যবসা, নির্বাচনটাকে অনেকে ব্যবসা মনে করে। আমরা এটাকে মনে করি দেশ
এসছে আমার একটা সুযোগ যে জনগণকে প্রতিনিধিত্ব করা। আজকে কথা এটুকুই বলি, আমরা এখন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া